আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শীতকালের রাত, গভীর রাত্রে ফেসবুকে লাইভে আসার জন্য প্রথমেই যারা কষ্ট করে জেগে দেখতেছেন, আশরাফুল ইসলাম ভাই নওগাঁ থেকে সহ আরও অনেকে যারা দেখছেন, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এবি কাইম ভাই গাজীপুর থেকে দেখতেছেন, আশরাফুল ইসলাম ভাই নওগাঁ থেকে দেখছেন। যাক, আপনাদের সবাই নাম ধরা সম্ভব না, তো এত রাত্রে ফেসবুকে আসার বিশেষ উদ্দেশ্য ছিল, আমি পূর্বে ঘোষণা দিছিলাম, অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন ডেস্টিনি গ্রুপ নিয়ে আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার 1 ঘন্টা ফেসবুক লাইভে কথা বলি, আর বুধবারে 1 ঘন্টা কোশ্চেন প্রশ্নোত্তর পর্ব দিয়ে থাকি। কিন্তু গত 2 সপ্তাহ এটা আমি কন্টিনিউ করতে পারি নাই। এক নাম্বার ছিল, আমি অসুস্থ ছিলাম, ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম। পরবর্তীতে আমার ওয়াইফও অসুস্থ ছিল, সব মিলাই ব্যস্ততার কারণে। আর তাছাড়া আমি যেটা মনে করছিলাম যে যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার সরাসরি সপ্তাহে এখন একাধিক মিটিং করতেছে, বিশেষ করে শনিবারে পিএইচডি মিটিং, মঙ্গলবারে প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ সপ্তাহে একাধিক মিটিংয়ে যেখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার সরাসরি আপনাদের প্রশ্নোত্তর পর্ব দিচ্ছে, এবং ডেস্টিনি মোহাম্মদ হোসেন স্যার নিয়মিত অফিস করতেছেন। তাই আমি মনে করতেছি যে লাইভ না করলেও চলতো। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব দেখতেছেন, কিন্তু গত 15 দিন পরপর 2 সপ্তাহ লাইভ না করার কারণে বেশ কিছু মতানৈক্য সৃষ্টি হয়েছে। অনেকজনে মন্তব্য করছে আমি নাকি নিষ্ক্রিয় হয়ে গেছি, আবার অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছে, এবং সবার অনুরোধে আবার আমি ফেসবুকে লাইভে আসছি। তো সবাই সরাসরি দেখতে হবে এমন কোনো কথা নাই। ইতিমধ্যে আপনারা জানেন আমি ফেসবুক লাইভটা যেই কাজটা করি, এই ফেসবুক লাইভ করার পরে ফেসবুকের লাইভ কিন্তু 1 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়, মুছে যায়। তা আমি এই ফেসবুকের লাইভের এই ভিডিওটা আবার ডাউনলোড করে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড দিয়ে আবার আমি আমার ফেসবুকে শেয়ার করে দিই, অর্থাৎ আপনি যাতে পরবর্তীতে দেখতে পারবেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত অধিক রাত্রে আসার জন্য। যারা এখন দেখতেছেন আন্তরিকভাবে ধন্যবাদ। এত রাত্রে এত লোক জেগে আছেন ডেস্টিনি গ্রুপের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য জেগে আছেন এবং অলরেডি দেখতেছেন। প্রায় অনেকেই আমি দেখতেছি, বিশাল একটা জনগোষ্ঠী সরাসরি লাইভ দেখতেছেন। সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং আপনাদের উৎসাহের কারণে আমার এই লাইভটা করার জন্য উৎসাহ পাচ্ছি, এবং আমি প্রয়োজন মনে করতেছি ডেস্টিনি গ্রুপের কিছু তথ্য দেওয়ার জন্য। যারা দেখতেছেন তারা এটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলছি যে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 11ই আগস্ট থেকে আমি ডেস্টিনিতে গ্রুপে আমার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স, আয়কর আইনজীবী, আমার ব্যক্তিগত পেশার সামগ্রিক ক্ষতি করে আমি ডেস্টিনি গ্রুপে সময় দিয়ে যাচ্ছি। এটার একমাত্র উদ্দেশ্য এই 45 লক্ষ জনগণের, অবহেলিত জনগণের জন্য ডেস্টিনি গ্রুপের, কারণ এই ডেস্টিনি গ্রুপের এই লোকগুলা 45 লক্ষ পরিবার অবহেলিত বাংলাদেশে। আমি ইতিমধ্যে আমার অনেকটা লাইভ অনুষ্ঠানে বলছি যে বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছে রোহিঙ্গা, যারা ধরেন বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মায়ানমার, আরাকান আর্মি, ওখানে অত্যাচারিত বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং এই রোহিঙ্গারা বাংলাদেশ সরকার থেকে পাশাপাশি বিশ্ব জাতিসংঘ থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ডেস্টিনির এই 45 লক্ষ লোকজন সেই সুযোগ সুবিধাও অনেকটা পাচ্ছি না।
এবং এখনো অনেক জায়গায় কথা বললে সবাই একটা টান দেয়, ও ডেস্টিনি, এই জিনিসটা আমাদেরকে হিট করে। তো যেহেতু 2001 সালে ভুলে হোক শুদ্ধ হোক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হোক ডেস্টিনির সাথে যুক্ত হয়ে গেছি, এবং এই ডেস্টিনি গ্রুপের সাথে আমি একটানা 25 বছর জড়িত। 2001 সাল থেকে যেহেতু 25 বছর আমি একটানা জড়িত, তাই আমি মনে করতেছি এই ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ লোকের জন্য কিছু করা উচিত। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে আমি এখানে এই লাইভ শেয়ার করতেছি। এটার থেকে আমি কোনো রিওয়ার্ড চাচ্ছি না। যদিও আমাদের একটা নেগেটিভ গ্রুপ মনে করতেছে ইউনুস মিয়া জানি কি পাইতেছে, এবং গত বেশ কয়েকদিন আমাকে এরকম না প্রশ্ন করা হয়েছে, আপনি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, এখন কি টাকা পয়সা পাচ্ছেন না বা সুযোগ সুবিধা পাচ্ছেন না? বিষয়টা তা না। আমি এখানে হাসতেছি, এখানে সুযোগ সুবিধাটা দিবে কে ভাই? আমাদের ডেস্টিনি ব্যবসাটা বন্ধ। আসুন। এবং অনেকেই কিন্তু আমাকে পরামর্শ দিচ্ছে, ভাই আপনি আপনার একটা আইনজীবী পেশা, আয়কর আইনজীবী, সুন্দর চেম্বার, এবং এখন ইনকাম ট্যাক্সের সময়, এই সময়টা বাদ দিয়া আপনি ডেস্টিনিতে কেমন সময় দিচ্ছেন? বাংলাদেশ আম জনগণ পার্টি নতুন রাজনৈতিক দলে কেন সময় দিচ্ছেন? অনেকেই আমাকে বলতেছে আমি নাকি আমার কেরিয়ার ধ্বংস করতেছি। আমি সবার অবগত জন্য বলতেছি, হ্যাঁ, হতে পারে আপনাদের কথা সঠিক, হতে পারে আপনাদের কথা মিথ্যা। যেমন 2001 সাল থেকে অনেকেই ডেস্টিনি নিয়ে বুয়া হাই হাই করছিল। যদিও 2012 সালে ডেস্টিনি গ্রুপকে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার মামলা দিয়ে আটকিয়ে দিয়েছিল, কিন্তু 2013 সালে মাল্টিলেভেল মার্কেটিংয়ের উপর একটা আইন করে দিতে সরকার বাধ্য হয়েছে। অর্থাৎ আমরা যারা নেটওয়ার্কার, বিশেষ করে যেমন বাংলাদেশে যেমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যদি আমি বলি যেমন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, ধরেন শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোসাইন মোহাম্মদ এরশাদ, এই বিভিন্ন দলে এরা কিন্তু পলিটিশিয়ান, অর্থাৎ এরা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব। এভাবে সাংবাদিক সমাজে আছে অনেক পরিচিত, এবং আইনজীবী সমাজে আছে অনেক ব্যারিস্টার, এবং ডাক্তার সমাজ আছে অনেক ডাক্তার। তদ্রূপ আমরা বেশ কিছু লোক, আমরা হলাম নেটওয়ার্কার, মাল্টিলেভেল মার্কেটিং। অর্থাৎ বিশ্বব্যাপী এই মাল্টিলেভেল মার্কেটিংটা বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং তথা মাল্টিলেভেল মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং কনসেপ্টটা বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য, এবং আমাদের এই সেক্টরে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন কোম্পানি অন্তত 3 থেকে 5 কোটি লোক জড়িত আছে। তো এদের জন্য আমরা যারা নেটওয়ার্কার, বিশেষ করে একটা পেশাতে আমরা 25 বছর একটানা জড়িত আছি। যেমন আমি আইন পেশায় 13 সাল থেকে আসছি, এবং আমি আয়কর আইনজীবী হিসেবে সনদ পাইছি 17 সালে। তাহলে আমার এখন 9 বছর চলতেছে। কিন্তু এই যে নেটওয়ার্কিং পেশা, টোটাল ডেস্টিনি পেশাটা আমার একটানা 25 বছর। এখন বুঝেন, মানুষ 1-2 দিন বেকুব হয়ে থাকতে পারে, 25 বছর যেহেতু একটা ব্যবসার সাথে জড়িত, এবং আমাদের এখানে লক্ষ লক্ষ লোক জড়িত, তো 2-1 জন বেকুব হতে পারে, সবাই তো আর বেকুব হতে পারে না। তাই আপনারা কে কি ভাবলেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ কারো ভাবনার উপর তো আমি চিন্তা ভাবনা করতে পারি না, আপনার চিন্তাকে আমি আটকাতে পারি না। আপনি আপনার চিন্তা করতেই পারেন, আমি আমার চিন্তা করতে পারি। এখন কে কি দেখতেছে সেটাই বড় বিষয়। এটা নিয়ে একটা গল্প, ওই যে সকালবেলায় এক লোক সারা রাত্রে চুরি করছিল, সেই সকালবেলায় 2 লোক পুকুরে সকালবেলায় ভোরবেলায় ঘুমের, অর্থাৎ প্রচণ্ড ঘুম থেকে বাঁচার জন্য সকালবেলায় পুকুরের 2 পাড়ে গোসল করতেছিল 2 জন। তার মধ্যে একজন সারা রাত্রে আবাদত করছে, সকালবেলায় উনি গোসল করতেছে ঘুমের জ্বালা করার জন্য। আরেক রোজ সারা রাত্রে চুরি করছে আরেকজন, উনিও সকালবেলা। এখন 2 পাড়ে 2 জন গোসল করতেছে, কিন্তু মনে মনে একজন ভাবতেছে, যিনি সারা রাত আবাদত করছে তিনি মন্তব্য করতেছে, আরে ওই লোকটা আমার মতো ধার্মিক, সারা রাত্রে আবাদত করতেছে, এখন সকালবেলা গোসল করতেছে। আর যিনি চুরি করছে তিনিও চিন্তা করতেছে যে আরে ওই লোক সারা রাত্রে আমার মতো চুরি করছে, আমার মতো একটা চোর। অর্থাৎ যিনি চোর
ইনি চোরের মতো চিন্তা করতেছে, যিনি সারা রাত্রে আবাদত করতেছে উনি ওনার মতো আবাদত করতেছে। সুতরাং আপনি অতটুকু মন্তব্য করতে পারবেন, আপনার ব্রেন যতটুকু আল্লাহ পাক আপনাকে চিন্তা যতটুকু দিছে। কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। হয়তো আপনার হতে পারে আমার কাজটা রং, আমার কাছে মনে হতে পারে আপনার কাজটা রং। আসলে আপনিও রং না, আমিও রং না, আপনিও ভুল পথে নেই, আমিও ভুল পথে নেই। আপনি আপনার জায়গায় সঠিক, আপনার দৃষ্টিতে আপনি যে চিন্তা করে কাজ করেন, আমি আমার দৃষ্টিতে সঠিক, আমি আমার চিন্তা কাজ করি। আমি কি করতেছি, কেন করতেছি, আমি ক্লিয়ার। যাক, এবার মূল বিষয়টাতে আসেন। আজকেও যদি লাইভে না আসতাম, এরপরে কিছু লোকে বলতো মনে হয় আমি নিষ্ক্রিয় বা অন্যান্য মনে হয় তথ্য নাই। আসলে তথ্য ভাণ্ডার। তো আমি যেটা মনে করছিলাম, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার সরাসরি যেহেতু তথ্য দিচ্ছেন, তাহলে আমার আর দরকার নেই। কিন্তু না, দরকার আছে। আসেন, আজকে প্রথম যেই কথাটা বলবো একটা বিষয় নিয়ে। যেমন আজকে ফেসবুকে আমাদের ইতিমধ্যে আমি আপনাদেরকে বলছি, ডেস্টিনিতে আমাদের এখন 3 পক্ষ। এক পক্ষ, 2টা পক্ষ ডেস্টিনি চালু চায়, এবং 2টা পক্ষ নিজেদেরকে দাবি করতেছে আমরা ডেস্টিনি চালু করতেছে। একটা পক্ষ যেটা আশরাফুল আমিনের নেতৃত্বে চলতেছে, ইনারা দাবি করতেছে আমরাই সত্যিকারের ডেস্টিনি প্রেমিক, আমরাই মূলত ডেস্টিনির ধারক বাহক, আমরা ডেস্টিনিকে চালু করতে চাই। আরেকটা পক্ষ আমরা যেটা চাচ্ছি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের নেতৃত্বে ডেস্টিনি চালু হবে। এটা একটা পক্ষ। আর আরও একটা বিশাল জনগোষ্ঠী, এই 2টা পক্ষের বাইরে 3য় একটা পক্ষ আছে, এটা আমার দৃষ্টিতে যারা নিরপেক্ষ। তারা এই নিরপেক্ষের মধ্যে আবার 2টা পক্ষ, একটা পক্ষ কনফিউজড আসলে কে সঠিক, আশরাফুল আমিন নেতৃত্বে যেটা চলতেছে এই পক্ষ সঠিক, নাকি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের নেতৃত্বে যে টিমটা চলতেছে এরা সঠিক। এই কনফিউজ পক্ষ। আর আরেকটা পক্ষ আছে নিরপেক্ষ, তারা মনে করতেছে 2 পক্ষ লাগালাগি করে যেই পক্ষ জিতে আমরা তাদের পক্ষে আছি, এরকম না বসে আছে। আর বিনিময়ে এই যে পক্ষাপক্ষিতে সমাজে বর্তমানে আমাদের ডেস্টিনির কিছু অনেকে আমাদেরকে প্রশ্ন করে। দেখুন, আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের জন্য একটা আশীর্বাদ যে 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। ইতিপূর্বে আমিও বলেছি, নহলে আজকে আমি আপনি কেউই কথা বলতে পারতাম না। ইতিমধ্যে একটা পক্ষ বলতেছে, যেমন আজকে একটা ফেসবুক লাইভ, আমি নাম বলে ওনাকে হাইলাইটস বা ডিমোটিভেটেড করতে চাই না। আজকে একটা ফেসবুকের পোস্ট দিয়ে বলবো, উনি অবশ্য বিদেশে অবস্থান করে, উনি যেটা বলছিল ঐক্য চায়, সমঝোতা, এবং উনি একটা স্ক্রিনশট দিয়া একজন উদাহরণ দিয়া লেখছিল যে ঐক্য চাই, আমিও ঐক্য চাই, তবে ওই ঐক্যটা হতে হবে লিখিত। আবার খেয়াল করিয়েন, উনি ঐক্য চাচ্ছে এবং ওই ঐক্যটা আবার লিখিত হতে হবে, অর্থাৎ 2টা দেশে বিভিন্ন ব্যক্তি যেভাবে চুক্তি করে, মানে এখানে 2টা পক্ষ। তাহলে এই পোস্ট এবং স্ট্যাটাসের মাধ্যমে এখানে ক্লিয়ার 2টা পক্ষ। আসুন, ওই আমি কমেন্টসের নিচে লিখছিলাম কিন্তু, হু ইজ শি, সেই কে, তার সাথে সমঝোতা করতে হবে। আসুন, এটা নিয়ে আজকে শুরুতে বলবো। এরপরে স্বপ্ন শহর নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য চলতেছে, আর হালকা পাতলা করে আজকে হয়তো গভীর রাত্রে বেশি কিছু বলতে পারবো না, তবে কালকে প্রশ্নোত্তর পর্বটা খুব সুন্দর করে করব। আগামীকালকে আল্লাহ পাক যদি বাঁচা রাখে বুধবার প্রশ্নোত্তর পর্বটা যখন করব, ওখানে অনেক প্রশ্ন উত্তর দেব এবং জানিয়ে দেব। আজকে শুধু লাইভটা আমার উদ্দেশ্য হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, পাশাপাশি আমি যে নিষ্ক্রিয় হয়ে যাই নাই এবং আমি যে আছি আপনাদের সাথে। আপনারা যারা ডেস্টিনির প্রকৃত মুক্তি চান,
তাদের মনোবল জনবল বৃদ্ধি করার জন্য আসছি যে আমি আসি এবং আমি থাকব ইনশাল্লাহ। আমাকে কে সহযোগিতা করবে না করবে আমি জানি না, আমার সাথে কে থাকবে না থাকবে আমি জানি না, কিন্তু আমার আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দিবে আমি আমার নিজস্ব শক্তি বলে মহান আল্লাহ রাব্বুল আলমীর সহযোগিতা নিয়ে ওনার প্রদত্ত আল্লাহ রাব্বুল আলমীর প্রদত্ত ক্ষমতা বলে আমি শেষ ক্ষমতা থাকা পর্যন্ত শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব। এবং ইতিমধ্যে আপনারা অনেকেই আমার স্বপ্ন সম্পর্কে জানেন, অনেকে পরবর্তীতে জানছেন, যারা জানেন না তাদেরকে বলি আমি 2008 সালে আইন পেশা ল পড়া শুরু করছি ডেস্টিনির সাথে আইন পেশা সহযোগিতা করার জন্য। এবং আমি আইন পেশায় এসেছি একমাত্র কারণ এখানে অনেকেই বলে সকল আইন তারাই বুঝে, আমরা জানি কিছু বুঝি না। ঠিক বর্তমানে আবার অনেকে অনেক কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। আমি আসেন ওই কমেন্টসে বলবো, ওখানে ওই কমেন্টসের উদ্ধৃতি দিয়ে আমি বলবো ওখানে কি আমি বলছিলাম যে এই যে লিখিত ওই সমঝোতাকার, এবং আমি ওখানে আরেকটা জিনিস লিখছিলাম স্রষ্টা কখনো সৃষ্টির সাথে সমঝোতা করে না। আবার খেয়াল করিয়েন, স্রষ্টা কখনো সৃষ্টির সাথে সমঝোতা করে না, সৃষ্টিকেই সবসময় স্রষ্টার কাছে মাথা নত করতে হয়। যেমন উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে বলি, যেমন আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, উনি একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে সৃষ্টি করেছেন। এখন উনি কি আমাদের সাথে সমঝোতা করবেন? অবশ্যই না। এবং এই যে সব জায়গায় স্রষ্টা কখনো সৃষ্টির সাথে সমঝোতা করে না, এটা নিয়ে পবিত্র কোরআনে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন এই যে আমাদের মানুষ সৃষ্টির ইতিহাসটা যদিও এখানে কোরআন আয়াত বা ধর্মীয় উদাহরণ দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু আমি এখন এই মুহূর্তের জন্য ঠিক মনে করতে চাই, দেখতেছি মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম পারা সূরা বাকারাতে বলছিলেন ওই যে কয়লা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। অর্থাৎ এখানে আল্লাহ তার নবীকে বলছে, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার প্রতিপালক মানুষকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আল্লাহ প্রথমে মানুষ সিদ্ধান্ত করার সৃষ্টি করছেন। আমি পুরা ব্যাখ্যাতে না গিয়ে সঙ্গে বলতেছি, আল্লাহকে প্রথম কিন্তু ফেরেশতাদের সাথে আলোচনা করছে যে আমি দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। দেখেন ফেরেশতারা তখন কিন্তু ভুলে গেছে তাদের ইতিহাস। অর্থাৎ আমাদের কাছে এমন একজন ব্যক্তি প্রস্তাব দিয়েছে যিনি মহান রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা ওই মুহূর্তে সেটা ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে উপদেশ দেওয়া শুরু করছে যে আপনি কি এমন মানুষ সৃষ্টি করতে চান তারা দুনিয়াতে যাবে, জর্গাজাটি করবে, মারামারি করবে। দেখুন এই যখন ফেরেশতারা মহান রাব্বুল আলামিনকে উপদেশ দেওয়া শুরু করছে ওরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে কিন্তু ওনাদেরকে ফেরেশতাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারতেন, অন্য সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু না, উনি এখানে সাথে সাথে ফেরেশতাদের উদ্দেশ্যে কি বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ আমি যাহা জানি তোমরা তাহা জানো না। অর্থাৎ উনি ফেরেশতাদেরকে তখন না বুঝাতে গিয়ে ওনার ওখানে কি বলছে যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। পরবর্তীতে মহান রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, যাক সেই দিকে আমি আর যাচ্ছি না, এবং একটা উদ্দেশ্য নিয়ে আসল। তাহলে আমাদের মানুষ এই ভূমণ্ডল সব কিছু সৃষ্টিকর্তাকে মহান রাব্বুল আলামিন। হ্যাঁ, তাহলে মনে করেন এই যে আমার হাতে অনেকটা ছোট্ট মোবাইল ফোন আছে, এখন আমি যদি বলি এই মোবাইলের সৃষ্টিকর্তা আল্লাহ, মহান রাব্বুল না, বিষয়টা তা না। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ব্রেন দিয়েছেন, মানুষ তার ব্রেনকে কাজে লাগিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতা নিয়ে এই মোবাইলটা সৃষ্টি করেছে, তৈরি করেছে, ম্যানুফ্যাকচার করেছে। তার মানে এই মোবাইলের তৈরিকারক, ম্যানুফ্যাকচার, সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ না, এই সৃষ্টিকর্তা মানুষ, আমি আপনি।
ওই যে যেটাকে বলা হয় জাতির জনক, মোবাইলের জনক, টিভির জনক। আসুন, অর্থাৎ আমাদের চারপাশে যেমন একটা বিল্ডিং, এটা কি আল্লাহ বানাইছে? না, এটা মানুষ বানাইছে। আসুন, দুই হাজার 1999 সাল পর্যন্ত বাংলাদেশের ডেস্টিনি নামক কোনো কোম্পানি ছিল না। ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার যখন এই মাল্টি লেভেল মার্কেটিং তথা ডাইরেক্ট মার্কেটিং অন্যান্য বিষয় অর্থাৎ এই মাল্টি লেভেল ডাইরেক্ট সেলিং দেখে দেখলো যে আমি আমাদের গরিব দেশ বাংলাদেশ যদি এই জিনিসটা নিয়ে যাই তাহলে আমাদের গরিব দেশ উন্নয়ন হবে। তখন রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার দুজনে কানাডার বাংলাদেশি কানাডার নাগরিক ছিল, ওনারা শেয়ার করছে, এটা ওনাদের মুখের কথা। এবং গত কালকেও হোসেন স্যার একই কথা বলছে। দুইজন একমত হলে আমরা এই ব্যবসাটা বাংলাদেশে নিয়ে যাব। দুইজন একমত হইয়া আগেই রফিকুল আমিন স্যারকে হোসেন স্যার বলল আপনি বাংলাদেশে চলে যান, শুরু করেন, আমি এখানে কয়েকদিনের মধ্যেই আসতেছি। এবং কয়েকদিন পর পর হোসেন স্যার চলে আসলো। দোনোজন আইসা কিন্তু শুরুতেই আমাদের ডেস্টিনি কোম্পানিটা ছিল না। শুরুতে ক্যানাডিয়ান একটা কোম্পানি GGN গ্লোবাল গার্ডিয়ান নিয়ে আসছে। পরবর্তীতে ওখানে কিছু অনিয়মের পরে নিউয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড শুরু করছে। সেখান থেকে ডেস্টিনি 2000 লিমিটেড শুরু করছে। তাহলে ডেস্টিনির সৃষ্টিকর্তাকে? ডেস্টিনির সৃষ্টিকর্তা মোহাম্মদ রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার। আজকে আমরা যারা ধরেন বড় বড় কথা বলতেছি, আমি ইউনুস মিয়া বলেন, ওই যে আশরাফুল আমিন সাহেব বলেন, শহীদুল হক বাবু সাহেব বলেন, আজকে 49 জন ডেস্টিনির শেয়ার হোল্ডার বলেন, অর্থাৎ বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার আহ্বান এক হয়ে এর পরবর্তীতে ওনাদের সাথে যুক্ত হয়েছে আমাদের প্রবাসের ডাইরেক্টর গোফরানুল হক স্যার, মেজবাউদ্দিন স্বপন স্যার, সাইদুর রহমান স্যার, আর অন্যান্য। এটা মিলে অর্থাৎ এই দুইজন থেকে সৃষ্ট টোটাল ডেস্টিনি 2000 লিমিটেডের 49 জন শেয়ার হোল্ডার তৈরি হয়েছে। সেখান থেকে অনেকগুলা কোম্পানি হয়েছে এবং 12 সাল পর্যন্ত এটা ঠিকঠাক চলতেছে। 12 সালের পরবর্তীতে হঠাৎ করে আওয়ামী লীগ সরকার কি করলো? আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে 2টা মামলা করে আমাদের টপ ম্যানেজমেন্টকে জেলে নিয়ে গেল। রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার এবং সাবেক সেনাপ্রধান হারুন স্যার ওনাদেরকে জেলে যেতে বাধ্য করলো। আসেন, তাহলে এখন দেশটির সৃষ্টিকর্তা কারেন? ডেস্টিনির সৃষ্টিকর্তা তৈরিকারক এই কোম্পানিটা ওনারা মহান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা নিয়ে শুরু করছে। এখন আজকের এই ফেসবুক লাইভ দিয়ে এখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার নাকি ঐক্য করে সমঝোতা করতে হবে। এটা আফসুস। আপনারা যারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারকে সমঝোতার প্রস্তাব দিচ্ছেন, আমি ওনাদের দোষ দিব না, আসলে ওনারা কনফিউজড। আমি নিজেও যেটা ব্যক্তিগতভাবে কনফিউজড ছিলাম, আমি অনেকদিন কনফিউজ ছিলাম ইতিমধ্যে জানেন, এবং আমিও কনফিউজ ছিলাম চারপাশে। পরে আমি প্রকৃত জিনিসটা জানতে গিয়া আমি 30শে এপ্রিল থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে ফুল টাইম কাজ করে বেশ কিছু তথ্য অবগত হলাম। পরবর্তীতে মোহাম্মদ হোসেন স্যার এবং ওনাদের থেকে বেশ কিছু তথ্য নিয়ে আমি জানেন আমি এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের সাথে কাজ করতে গিয়া এই ডেস্টিনি বিরোধী চক্র অর্থাৎ যারা মুখোশধারী ভালোবাসা বা প্রতারক, সেই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর গত 7 মাস আমাকে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হচ্ছে, কি পরিমাণ ক্ষতি করছে, এটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। এবং আমার ব্যক্তিগত চেম্বারে তালা মারা দেওয়া থেকে এটা আপনাদেরকে পরে বলবো। এবং ওনারা কিছু কিছু জায়গায় জিতে নিজেদেরকে খুব বিজয়ী ভাবতেছে। আমি ওনাদের উদ্দেশ্য বলবো, বিজয়ী ভাবার এত কোনো সুযোগ নেই। এখানে কিন্তু খেলাটা কিন্তু T20 ম্যাচ হচ্ছে না। যদি আমি এই খেলাটাকে ক্রিকেটের সাথে তুলনা করি, কিসের সাথে তুলনা? ক্রিকেটের সাথে।
তাহলে আপনারা যেটা ভাবতেছেন T20 ম্যাচ ধুমধারাক্কা মারো, হার জিত নির্ধারণ করো, না, এখানে কিন্তু খেলাটা টেস্ট ম্যাচ হচ্ছে। এটা হলো 5 দিনের ক্রিকেট খেলা, একদিনের না, 5 দিনে। এই 5 দিনে ক্রিকেট খেলার সবচেয়ে বড় শক্তি অর্জন হলো টিকে থাকা। ক্রিকেটারদের একটা মান নির্ধারিত হয় যারা টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারে। অর্থাৎ টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় সিক্রেট হলো আপনাকে হয় রান করতে হবে, নাহলে টিকে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ফিল্ডে টিকে থাকতে পারেন তাহলে আপনার অন্তত হার হবে না এবং ড্র নিশ্চিত। এখন আপনারাই বলেন, আপনি কি হেরে যাওয়া ভালো নাকি ড্র নিশ্চিত? অর্থাৎ অবশ্যই হেরে যাওয়ার চাইতে ড্র ভালো। সুতরাং ক্রিকেটে যারা টেস্ট খেলে তারা এটাই আশা করে, হয় আমি জিতব, না হলে আমি ড্র করব। এবং ক্রিকেটের টেস্ট ম্যাচে হেরে যাওয়া অত্যন্ত দুঃখের বিষয়। যত ওভার লাগুক না কেন, আপনার উইকেট যতক্ষণ পর্যন্ত আউট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাটিং করে যেতে পারবেন। এবং এমনও যদি 5 দিনে একটানা 2জন ব্যাটসম্যান টিকে থাকে, আউট করতে না পারে, টিকে থাকতে পারবে। যদিও খেলায় অনেকে ডিক্লেয়ার করে দেয় একটা নির্দিষ্ট রান, সেই দিকে আমি যাচ্ছি না। তাহলে আমি এখানে যেটা মূলত বলতেছি, অর্থাৎ এই টেস্ট ক্রিকেটের খেলার উদ্দেশ্যটা হলো টিকে থাকা। আসুন আজকে 2-1টা ফেসবুকের পোস্টে দেখতেছি যে ওনারা T20 স্টাইলের রেজাল্ট চাচ্ছে। আমি শুধু আজকে আপনাদের সবার অবগতির উদ্দেশ্যে বলতেছি, দেখুন 2022 সালে ডেস্টিনি চালুর জন্য হাইকোর্ট একটা রায় দিয়েছে 173/2022। এটাকে ধারক বাহক করে কিছু লোক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, সাবেক সেনাপ্রধান হারুন স্যার এবং যারা এই মামলার আসামি ছিল এনাদেরকে মাইনাস বাদ দিয়ে কিছু একটা করার স্বপ্ন দেখতেছে এবং T20 ম্যাচ খেলে 2-4টা উইকেট ফেলে দিয়ে নিজেদেরকে বিজয়ী দাবি করতেছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের লাইভে আসছি। দেখেন, ক্রিকেট ম্যাচে, টেস্ট ম্যাচে বা T20 বলেন, এখানে 2টা পর্ব থাকে, একটা হলো ব্যাটিং, একটা হলো ফিল্ডিং। যখন আপনি ব্যাটিং করবেন তখন আপনার এক চরিত্র, আর যখন আপনি ফিল্ডিং করবেন তখন আপনার আরেক চরিত্র। এবং ফিল্ডিংয়ে সবাই ফিল্ডে থাকে, আর ব্যাটসম্যানের পক্ষ থেকে পুরা দলের থেকে মাত্র 2জন ব্যাটসম্যান থাকে, আর বাকিরা ফিল্ডে থাকে, বাইরে থাকে। এখান থেকে কেউ আউট হলে আরেকজন আসে। আসুন আপনাদের সদয় অবগতির জন্য বলতেছি, আপনারা গত 25 বছর যা দেখতেছেন, বিশেষ করে 12 সালে হাসিনা সরকার মামলা করার পরে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার 12 বছর 3 মাস জেল খেটে মুক্তি পাইছে। আপনারা যা দেখতেছেন, আপনাদেরকে সেই, আমি আমার অভিজ্ঞতা দেখতেছি সেই 22 সাল, বিশেষ করে 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে 11 আগস্ট থেকে আমি সরাসরি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 16 মাস আমি সরাসরি এই ডেস্টিনির সাথে ফুল টাইম জড়িত, সকল কাজকর্ম বাদ দিয়া, ব্যক্তিগত চেম্বার জলাঞ্জলি দিয়া। আমি ইতিমধ্যে দেখতেছি আপনারা এখন ফিল্ডিং পর্যায়ে আছেন, বোলার। আর ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এখন ব্যাটসম্যান আছে, শুধু উইকেটটা টিকে রাখতেছে। ইনশাল্লাহ উইকেট টিকে রাখতেছে, টিকে থাকতেছে। এখন যারা বোলার থাকে তারা সব বলের মধ্যে 2-4টা বল মেরে স্ট্যাম্প বোল্ড হবেই, স্বাভাবিক।
কিন্তু আপনারা যদি আপনাদের ভুল বুঝতে না পারেন, অতি তাড়াতাড়ি স্বেচ্ছা আত্মসমর্পণ না করেন, খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার ফিল্ডিং অর্থাৎ ব্যাটসম্যানের ভূমিকায় থেকে বোলারের ভূমিকায় আসবেন। যখন বোলারের ভূমিকায় আসবেন, বল হাতে পাবেন, তখন দেখবেন যে প্রতি বলে 1 উইকেট, প্রতি বলে 1 উইকেট চলে আসবে ইনশাল্লাহ। তা আপনারা এখন খুশি হওয়ার কোনো কারণ নাই যে বৈশাখীতে, অর্থাৎ আমি শুধু আপনাদের চরিত্র নিয়ে অত্যন্ত নাজেহাল। যেমন সারা বাংলাদেশের বেশিরভাগ লোক বলতেছে 2009 সাল থেকে 2024 সাল হাসিনার শাসন ছিল বাংলাদেশের জন্য স্বৈরাচার, এটা ছিল অত্যাচার। সেই হাসিনার বিরুদ্ধে আমরা বলি, আবার স্বৈরাচারের বিরুদ্ধে বলি। সে হাসিনা 2022 সালে একটা বোর্ড গঠন করে দিছে ডেস্টিনিকে চালু করার জন্য, 173 2022। সেই বোর্ডের মধ্যে আবার নন ডেস্টিনি বাইরে থেকে 6 জনকে দিয়ে দিছে। 6 জনের মধ্যে 3 জন স্বেচ্ছায় মান ইজ্জত বাঁচাতে গিয়ে পদত্যাগ করে চলে গেছে। বাকি 3 জন এত নির্লজ্জ বেহাইয়া, বাংলাদেশের সব জায়গা থেকে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু ওনারা এখনো ওনাদের পোস্ট পদবি ছাড়তেছে না। ওনারা ভাবতেছে সব সময় আমরা বোলারের ভূমিকায় থাকবো, আমরা শুধু বল মারবো উইকেট নেব, বল মারবো উইকেট নেব। কিন্তু ওনারা জানে না ক্রিকেট খেলার একটা নিয়ম আছে। আপনি বল করতে করতে একসময় আপনার ওভার শেষ হয়ে যাবে। যেমন ক্রিকেট খেলা 5 দিনের খেলা, তার মধ্যে প্রতিদিন একটা লিমিট থাকে। প্রথম দিন আপনি সর্বোচ্চ এত ওভার পর্যন্ত বল করতে পারবেন, ওই দিন ওই পরিমাণ ওভার শেষ হয়ে গেলে ওই দিনকার মতো খেলা শেষ দ্বিতীয় দিন। সুতরাং এক সময় আপনার বল এবং ওভার দুইটাই শেষ হয়ে যাবে। তখন আপনাকে অটোমেটিক বোলারের ভূমিকা ছেড়ে ফিল্ডিং এর ভূমিকা ছেড়ে আপনাকে ব্যাটসম্যান হতে হবে। এখন যখন আপনি ব্যাটসম্যান হবেন, তখন আপনার উইকেটটা রক্ষা করার জন্য আপনার হাতে কি সেই ব্যাটটা আছে? কারণ আপনি তো হাত দিয়ে ঠেকাইলে হবে না। আপনার উইকেটটা টিকাইতে গেলে আপনার হাতে একটা ব্যাট থাকতে হবে, ক্রিকেট ব্যাট। ওই ব্যাট দিয়ে আপনি বল ঠেকাইতে হবে যাতে আপনার স্ট্যাম্পে না লাগে, আপনি যাতে LBW না হন, অর্থাৎ স্ট্যাম্প বরাবর যাতে আপনার পায়ে না লাগে একটা নির্দিষ্ট উচ্চতায়। টোটাল কাজটা আপনাকে বলটা ঠেকাইতে হবে ব্যাট দিয়া, ব্যাটসম্যান। এখন আপনারা যারা নিজেদেরকে ইতিমধ্যে ভর বোলারের ভূমিকায়, আপনি কি টেস্ট করছেন? আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটু টেস্ট করেন। আপনার ওভার যখন শেষ হয়ে যাবে, আপনার হাতে কি ব্যাটটা রেডি উইকেট বাঁচানোর জন্য? অথবা আপনি যেই ব্যাটসম্যানকে এখন বারবার আউট করার চেষ্টা করতেছেন, বল মেরে আউট হচ্ছে না, সেই ব্যাটসম্যান যখন বল মারা স্টার্ট করবে, আপনি টিকতে পারবেন তো? হ্যাঁ, আসুন আজকে ওই ফেসবুক লাইভ সমঝোতা। এখন আসেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার কার সাথে সমঝোতা করবে? ওনাদের সৃষ্টির সাথে, যাদেরকে ওনারা তৈরি করছে, যারা এখানে আসছে। এখন এই ডেস্টিনির মধ্যে 45 লক্ষ লোক, আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার ওনাদের আন্ডারে, সাথে যুক্ত আছেন ফাউন্ডারদের মধ্যে আমাদের গোফরান স্যার বিদেশে, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান স্যার, আরো অন্যান্য যারা আছেন, বিশেষ করে 49 জন শেয়ার হোল্ডার। ডেস্টিনির মধ্যে 45 লক্ষ লোক ওনাদের কথা শুনতে বাধ্য। আমি শুধু আপনাদেরকে একটাই কথা বলি, শীর্ষে যেমন
যদিও এখানে ধর্মীয় উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না। যেন আল্লাহর সৃষ্টি ছিল নমরুদ, ফেরাউন। ওনারা এক সময় নমরুদ, ফেরাউন নিজেদেরকে খোদা দাবি করছে। আল্লাহ কিন্তু একটা সময় ওনাদেরকে প্রদত্ত, কিন্তু একটা সময় ওনাদেরকে মাথা নত করতে বাধ্য হয়েছে। অর্থাৎ এটাই প্রাকৃতিক নিয়ম। সৃষ্টি, স্রষ্টা কখনো সৃষ্টির সাথে সমঝোতা করে না, সৃষ্টিকে সবসময় মাথা নোয়াইতে হয়। এবং আমরা যারা ডেস্টিনিতে আছে সমঝোতা চাচ্ছি, তাদের সমঝোতার একটাই পদ্ধতি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যারের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করা, যে স্যার আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডকে বাঁচাইতে গিয়া, ডেস্টিনি গ্রুপকে বাঁচাইতে গিয়া 12 বছর 3 মাস 5 দিন সেই আওয়ামী লীগের নির্যাতিত কারাগারে আপনারা ছিলেন। আপনারা কি এই কথা কি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার আইনগত মোকাবিলার মাধ্যমে মুক্তি পেয়েছে? এক দৃষ্টিতে কথাটা সঠিক রায়ের মাধ্যমে, আরেক দৃষ্টিতে ভুল। সেই ভুলটা কি? যদি শেখ হাসিনা সরকার পালিয়ে না যাইত, যদি শেখ হাসিনা সরকারের পতন না হইত, তাহলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারকে এখনো কারাগার থেকে ছাড়ত না। এবং জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাওলানা, ইনাদের মতো এবং অনেক নেতার মতো, রাজবন্দীদের মতো হাসপাতাল থেকে, জেলখানা থেকে কাউকে ফাঁসি দিছে, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, এরা ঢুকছে জেলখানায় আসামি হয়ে এবং লাশ হয়ে বাইর হয়েছে। আজকে এই ডেস্টিনি রফিকুল আমিন স্যার 173 2022 এগুলা নিয়ে কিছুই শুনতেন না, যদি বাংলাদেশের প্রতি আল্লাহ পাক রহমত না করত, শেখ হাসিনা পলায়ন না করত, পালিয়ে না যাইতো, পতন না হইতো, তাহলে আমরা কিছুই করতাম না, কিছুই করতে পারতাম না। তাহলে এটা ছিল একটা আশীর্বাদ। কিন্তু আফসোস, যখনই শেখ হাসিনা পলায়ন করে ফেলছে, আমরা সুযোগ পাইছি, আমরা গোল পোস্টের সামনে বল পাইছি, কিন্তু আমাদের কয়েকজন লোকের ব্যক্তি স্বার্থের কারণে আমরা গোলটা দিতে পারি নাই। কি গোল? আসুন, 11ই আগস্ট, 5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে গেছে, আগস্ট মাসে আমাদের উচিত ছিল, যেটা আমি বলেছি, পরামর্শ দিছি, আমার কথা রাখে নাই, আগে আমরা হাইকোর্টে গিয়ে আবেদন করা উচিত ছিল, মাননীয় আদালত এখানে আওয়ামী লীগ এদেরকে বাদ দেন। কিন্তু আমাদের এই বোর্ডের আমাদের যে 13 জন পাবলিক, এরা যায় নাই। এরা যায় নাই কেন? এদেরকে ভুল বুঝানো হয়েছে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যারের বাদ দেওয়ার পরিকল্পনা, ওনারা তখন কিন্তু জেলে। আসেন 173, হ্যাঁ হয়তো খুব শীঘ্রই আপনাদেরকে 5 to 5 দিতে, এটার হিসাব দিতে হবে। হয়তো আমার কাছে দিবেন না, আপনার কাছে দিবেন না, এমন এক জায়গায় আসতেছে আপনাকে 5 to 5 হিসাব দিয়ে ফেলতে হবে। 173 2022, যে রায়টা 2022 সালের 1 সেপ্টেম্বর হাইকোর্ট দিয়েছিল, 2রা সেপ্টেম্বর 2022 থেকে 23 সাল, 24 সাল, 25 সাল, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 2 তারিখে 3 বছর পূর্ণ হয়েছে এই রায়ের। এরপরে সেপ্টেম্বরের 28 দিন, অক্টোবর, নভেম্বর 2 মাস গেছে, 3 মাস, আজকে ডিসেম্বরের 2 তারিখ, একটু পরে শুরু হবে 3 তারিখ। তাহলে বরাবর 3 বছর 3 মাস, 3 12 36 এবং 3 মাস 39 মাস। 39 মাস আপনি কি করছেন? হ্যাঁ, আমি আজকে লাইভ অনুষ্ঠানে আবারও বলতেছি, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া জুলাই মাস থেকে বাংলাদেশের বাইরে উনি ডেস্টিনির চেয়ারম্যান। আফসোস, আমরা সেটা নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছি না। আমরা এক মুখে আওয়ামী লীগকে খারাপ বলতেছি, শেখ হাসিনাকে খারাপ বলতেছি, আবার আরেক মুখে আওয়ামী লীগের পছন্দ লোক, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চেয়ারম্যান ডেস্টিনির সেই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে রাখার জন্য আমরা উঠে পড়ে লাগছি। একদিক দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছি আমরা বিপ্লবী,
আমরা আওয়ামী লীগ বিরোধী, আমরা বিপ্লবী, আমরা আওয়ামী লীগের পতনে সাহায্য করতেছি। আরেক দিকে আমরা আওয়ামী লীগের লোককেই রাখার জন্য আইনগত লড়াই চালিয়ে যাচ্ছি, বিভিন্ন বর্তমানে অ্যাক্টিভ দলের আইনজীবীদেরকে কাজে লাগাচ্ছি। আফসোস, এটা তো এখন পাগলও বুঝে আমরা যে দুই চরিত্রের লোক, মুখে মধু অন্তরের বিষ। দেখুন, আজকে আমাদের এই ডেস্টিনি বোর্ড থেকে আওয়ামী লীগকে সরার ব্যাপারে তো সবাই আজকে একমত থাকা উচিত ছিল, সেখানে উচিত ছিল না। আসুন তাহলে দুইটা জায়গায় দখল করছে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এক বৈশাখী চ্যানেলের চেয়ারম্যান, ডেস্টিনি 2000 চেয়ারম্যান। দেখেন, বৈশাখী চ্যানেল থেকে তো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বাদ হয়েছে, কিন্তু ওখানে আমাদের কিছু লোক কি করলো, এবার আওয়ামী লীগ দিয়ে হবে না, বর্তমান রানিং অন্য দলের কারা ক্ষমতায় আসতে পারে, কারা ভোগ করে খেতে পারে, এদেরকে ঢুকাইতে হবে। আমাদের এই সম্পদ, যারা আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, যারা এখানে 1 লাখ টাকা বিনিয়োগ করে নাই, যারা মার্কেটিং করে নাই, যারা কিছুই করে নাই, এরকম না লোকদেরকে আমাদের ডেস্টিনিতে ভরে এখানে ঢুকানোর জন্য আমাদের লোকজন সহযোগিতা করতেছে, আইনজীবী সহযোগিতা করতেছে, ফিস দিচ্ছে, বাইরে থেকে লোক ঢুকে আবার তালি দিচ্ছে, হাতে তালি দিচ্ছে, মার হাবা মার হাবা। আমরা আবার জিতে গেছি। যেমন ওই যে ম্যারাডোনা, বিখ্যাত খেলোয়াড় ম্যারাডোনা, উনি একবার হাত দিয়ে গোল দিছিল, ঈশ্বরের গোল, ওইটাকে বলা ঈশ্বরের গোল। ওই মুহূর্তে টেকনোলজি এত কিছু ছিল না, ওই মুহূর্তে ওই গোলটাকে স্বীকৃতি দিয়া ওইটাকে দলকে জিতিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফাইনালিতে এটা আউট হয়েছিল, যে ওইটা ছিল হ্যান্ডবলের গোল। যদিও এটা অনেকে আর্জেন্টিনার সমর্থক ম্যারাডোনা, ওইটা নিয়ে বললে অনেকে রাগ করবেন, আমি ওভাবে নিচ্ছি না, এই জন্য ক্ষমা প্রার্থী। আসুন, সক্রেটিসকে জেলে বন্দি করে জোর করে বিষ খাইয়ে, বিষ পান করিয়ে বিষে পেলা দিচ্ছে, ওনাকে নিজেকে বিষ খাইয়ে মরতে বাধ্য করছে জেল কর্তৃপক্ষ। উনি বলেছিলেন, আজকে আপনি আমাকে বাধ্য করতেছেন, এক সময় এই কাজটা অন্যায় প্রমাণিত হবে। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার 12 বছর 3 মাস জেল খাটছে। ওনারা যদি এই ত্যাগটা না করত, জি পরেশ বিশ্বাস ভাই, আপনার প্রশ্নটা উত্তর না দিয়ে পাচ্ছেন। আপনি লিখতেছেন আওয়ামী লীগের ভোট কি ডেস্টিনিকে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে কে? হ্যাঁ, এই কথাটাই আমি নিজে, পরেশ বিশ্বাস ভাই, হ্যাঁ আপনার সাথে আমার অনেক কিছু কন্ট্রাডিকশন লাগে, কিন্তু আপনি আমার বিষয়ে ইয়ে করার জন্য আগে আমাকে জানতে হবে। আমি ইউনুস মিয়া 2001 সাল থেকে ডেস্টিনিতে কাজ করি, চট্টগ্রাম থেকে শুরু করছি। আমি ব্যক্তিগতভাবে 4 সেন্টার পিএইচডি, বর্তমানে আইন পেশায় আছি, এবং আমি 11ই আগস্ট থেকে ফুল টাইম ডেস্টিনির সাথে আন্দোলন করছি। এবং এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনি আমার ফেসবুকে গিয়ে দেখেন, এই যে গোফরান স্যার সাক্ষী, ওনাদের সাথে কথা বলছি। আমাদের সবাই আগে, অর্থাৎ আওয়ামী লীগের ভোট বাধা দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ যখনই হাসিনা পালিয়ে গেছে, আমাদের সবাই আগে এই ভোট যাওয়া উচিত ছিল আগস্ট মাস, সেপ্টেম্বর মাস। তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার জেলে। তখন এই বোর্ডের লোকের কি উচিত ছিল? এই বোর্ডের লোকের উচিত ছিল হাইকোর্টে যাওয়া, যে মাননীয় আদালত, বিশেষ করে তখন প্রশান্ত বিদেশি মাননীয় আদালত আমাদের চেয়ারম্যান নাই, তার পাশাপাশি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট 3 জন ডিরেক্টর দিছেন বা বাইরের লোক দিছেন, এরা মূলত গত কয়েকদিনে কিছুই করে নাই। এদেরকে বাদ দিয়া আমাদের ডেস্টিনি মালিকানা, আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বোর্ড গঠন করে চেয়ারম্যান নিযুক্ত করে কাজ করার সুযোগ দেন। এই ঘটনাটা যদি আগস্ট সেপ্টেম্বরে হাইকোর্টে যাইতো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট এই 3 জনকে বাদ দিয়ে দিত। বাদ দিলে কি করতো? আমাদের 13 জন ছিল, আমাদের 13 জনের সাথে যারা মামলার বাহিরে আরো শেয়ার হোল্ডার, যেমন আশরাফুল আমিন সাহেব শেয়ার হোল্ডার, যিনি বোর্ডে আসতে পারে নাই। চট্টগ্রামের ডায়মন্ড জাহাঙ্গীর ভাই ট্রেনার, উনি শেয়ার হোল্ডার, আসতে পারে নাই। গোলাম রাব্বানি সুমন ভাই খুলনা শেয়ার হোল্ডার, উনি আসতে পারে নাই। এরকম না, আমাদের আরো অনেক শেয়ার হোল্ডার আছে যারা 22 সালে বোর্ডে আসতে পারে নাই।
এরা সব বোর্ডে এসে এখান থেকে, অর্থাৎ আমাদের মালিকানা, আমাদের লোকজন যখন ডেস্টিনি চালাইতো তখন জিনিসটা সুন্দরভাবে চলতো। কিন্তু এখানে কি করছে, আমাদের এখানে বাইরের লোক রয়ে গেছে, যেমন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ইকবাল জামান মুশফিকা নাম। এতে কি হয়েছে, ইনাদেরকে এই যে আমাদের বর্তমানে আলির সেন্টার কেন্দ্রিক বিশেষ করে আশরাফুল আমিন সাহেবের নেতৃত্বে যে টিমটা কাজ করতেছে, এই যে আশরাফুল আমিন সাহেবের নিয়োগপত্রটা কে দিছে, মিস্টার ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি ডেস্টিনির ইতিহাস জানে না, কিছুই জানে না। আপনি এই বছরের জুলাই মাসের মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার লাইভ অনুষ্ঠানটা, জুম মিটিংটা আবার শুনবেন, ফয়জান আমি ফাটাবো, সবার উদ্দেশ্যে বলতে এটা শুনবেন। উনি নিজে ক্লিয়ার স্বীকার করছে, যখন ডেস্টিনি বোর্ড গঠন করে দিয়েছে এবং প্রথম মিটিংয়ে যখন জাকির হোসেন কৃষ্ণ ভাই ডেস্টিনির শেয়ার হোল্ডাররা অতীতের ইতিহাস বলতে চাইছিল, সাথে সাথে ওনারা স্টপ করে দিয়েছে যে আমরা ডেস্টিনির অতীত ইতিহাস জানতে চাই না, অর্থাৎ ওনারা ইতিহাস শুনতে রাজি না। কিন্তু আজকে বাংলাদেশে দেখছেন 1971 সালের স্বাধীনতার ইতিহাস আমরা কি ভুলে যাব? এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে কি ভুলে যাবে? বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলে যাবে? ইতিহাস ভুলে গেলে হবে না। আমি কি আমার বাবাকে ভুলে যাব? আমি কি আমার দাদাকে ভুলে যাব? হ্যাঁ, এই যে ওনারা অতীত যাত্রাতে সামনে আগাবে, তো সামনে আগাবে কি করে? আমাদের তো অতীতের বিশাল একটা দায় ছিল, তাহলে এটা মারাত্মক ভুল ছিল। তাইলে এই যে যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে তখন করে যাওয়া হইতো, আমাদের এটা তখনই সমাধান হয়ে যেত। আপনাকে আমি পরেশ বিশ্বাস, আপনাকে তখন দেখি নাই, আপনি যান, আপনি তাহলে ডিসেম্বরের অনুষ্ঠান দেখেন, যেমন আশরাফুল আমিন সাহেব নিজে ডিক্লেয়ার দিছিল যে ডেস্টিনির কমিশন দিয়া বিজয় দিবস পালন করব আমরা। আসেন ভিডিও চেক করেন, কিন্তু আমরা কি বিজয় দিবস পালন করতে পারছি না। এক বিজয় দিবস বাদে আরেকটা বিজয় দিবস, আজকে হলো 3 ডিসেম্বর, আর 13 দিন পরে আরেকটা বিজয় দিবস আসতেছে। বিজয় দিবস আসছে কিন্তু বিজয়ের কোনো খবর নাই। এর কারণ তখন প্রশান্ত ভূষণ বড়ুয়া ওই ইন্ডিপেন্ডেন্ট 3 জন আশরাফুল আমিন সাহেবেরও ক্ষমতা সীমিত করে রাখছিল আসল। এবং এই বোর্ডের উপর ত্যক্ত বিরক্ত হইয়া পরেশ বিশ্বাস সাহেব, আপনার অবগত, আপনি জানেন এই যে আশরাফুল আমিন সাহেবের নিয়োগপত্রটা শিপ কোঅর্ডিনেটর হিসেবে মার্চের পরে আর নবায়ন কিন্তু করে নাই। এবং এটা নবায়ন না হওয়ার কারণে উনি মনের দুঃখে, আশরাফুল আমিন সাহেব মনের দুঃখে ফেসবুকে গিয়ে দেখেন উনি মার্চ মাসে একদম ফেসবুক থেকে শুরু করে সব কিছু থেকে পদত্যাগ করে চলে গেছে। তখন বিশেষ করে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আর মোহাম্মদ হোসেন এদেরকে তো মাইনাস করার আর কোনো পদ্ধতি নেই। পরবর্তীতে আবার বুঝিয়ে শুনিয়ে কি জানি বুঝাইছে, আবার নিয়ে আইসা জুলাই মাসে কি করলো, বৈশাখীতে নিয়োগপত্র দিল রফিকুল আমিন স্যারে, আর ডেস্টিনি সিওও নিয়োগ দিল আশরাফুল আমিন সাহেবকে। প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব বিদেশ থেকে বসে সাইন করছে। উনি কি সরকারি কোনো কর্মকর্তা? উনি কোম্পানি আইন? আপনাকে পরেশ বিশ্বাস সাহেব শুধু সবার উদ্দেশ্যে বলতেছি, উনি লন্ডনে বসে সাইন করছে। সাইনটা কি বৈধ? আইনগত চ্যালেঞ্জে আমরা এখনো যাইনি। আসেন, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এখনো কিন্তু রাগ করতেছে না। কেন রাগ করতেছে না জানেন? ওনারা এখনো ব্যাটসম্যান। যে আজকে আশরাফুল আমিন বলেন, যারা পক্ষে বিপক্ষে, এরা সবাই ওনাদের সৃষ্টি। আজ পর্যন্ত দেখবেন কোনো মাতা পিতার ঘরে 4-5টা সন্তান থাকে, 4-5টা বাইয়ে থাকবে, দেখবেন বাইয়ে বাইয়ে প্রচন্ড লাগালাগি, মারামারি হয়। বাপ মা দেখবেন কি করে, ভালো ছেলেটার সাথে আছে, খারাপ ছেলেটার সাথে আছে, কিন্তু এই যে মারামারির পরে ধরেন 4-5 ভাই, 2 ভাইয়ে মারামারি করলো, মা বাপকে কখনো বলতে শুনেছেন যে তোরা যেহেতু মারামারি করছ, একটা আমাদের সন্তান একটা বাদ না? মাতা পিতা বলে
দুজনেই আমাদের সন্তান। যেমন আপনি যদি ড্রাইভিং পেশা থাকেন, এই যে এখন কি চলে শীতকাল, শীতকালে ভোরবেলা যখন গাড়ি চলবে, সবার উদ্দেশ্যে বলছে, দেখবেন যে পরেশ বিশ্বাস সাহেব, আপনার প্রশ্ন শুনে আমার আর উত্তর দিতে ইচ্ছে করতে, আপনি বলতেছেন রফিকুল আমিন সাহেবকে তো বলেছিল আপাতত মার্কেটিং এর হেড হিসেবে সহযোগিতা করতে। হু ইজ শি? কে বলেছিল? সে কে? সে আদালতের রায় পড়ার সময় আওয়ামী লীগের দোষর। সে কে? রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সাহেবকে এই প্রস্তাব দিয়েছে। সে কে? হু ইজ শি? সে কে? সে তো কোরআন আয়াতের কিছু না, সে তো কাগজের একটা রায়ের, সে তো ডেস্টিনি কেউ না। তাকে হাসিনার ভালোবাসার কারণে বলে উঠছে, সেটা বলার কে? আর ওনার কথা রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সাহেব কেন শুনবে? সে কে যে বলেছে? হু ইজ শি? আপনার প্রশ্নের উত্তর আমাকে আর দিতে ইচ্ছে করতেছে না, এখন দিলে আমার লাইভ অন্যদিকে চলে যাবে। হু ইজ শি? একটু অপেক্ষা করেন, জানবেন। এখনো খেলা শুরু হয়নি, খেলা এখনো বাকি ইনশাল্লাহ। এই জন্য দেখেন, সেই কে? সে তো অলরেডি দুইটা বোর্ডের চেয়ারম্যান, এক জায়গায় ছিল বৈশাখীর চেয়ারম্যান আর ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান। এক জায়গা থেকে তো অলরেডি প্রশান্ত বাদ হয়ে গেছে। সে যেই কথাটা বলেছিল, মার্কেটিং এর হেড, যে কোম্পানি সৃষ্টি করছে, যারা সৃষ্টি করছে তাদেরকে মার্কেটিং হেডে অফার দেয়। আপনি হাইকোর্টে দেওয়া দিয়েছেন, হাইকোর্টে দেখবেন যে বলবে যে সে কে। হাইকোর্ট নিযুক্ত বোর্ডে এই হাইকোর্ট, এই যে আপনি আবার বলছেন হাইকোর্ট নিযুক্ত বোর্ড চেয়ারম্যান, হ্যাঁ, তো সে তো বৈশাখী ওই হাইকোর্টে নিযুক্ত। আপনাকে, আপনি আইনগত ব্যাখ্যা জানেন না, আপনি ওই যে শুনে শুনে আপনি তো একটা পক্ষ অবলম্বন করতেছেন। আমি তো 1 সাল থেকে দৃষ্টিতে কাজ করছি, আমি উভয় পক্ষ, আমি ওই সাইডে সিটি এই সাইডে সিটি, আপনি নিরপেক্ষ দৃষ্টি বলি। শুনেন, যে হাইকোর্ট 2022 সালে 173 রায় দিয়েছিল, পরবর্তীতে শুনেন মে 2024 মে মাসে 173 অনুযায়ী 3জনকে বিদায় করে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব 173 চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। হওয়ার 42 দিনের মাথায় উনি যে বৈশাখী হাইকোর্টে আবেদন করে উনি বৈশাখীর চেয়ারম্যান হয়েছে। এই যে আপনি হাইকোর্ট হাইকোর্ট করতেছেন, এবার হাইকোর্ট নিয়ে বলি। হাইকোর্ট তো কোর্ট না, হাইকোর্টকে যে বলে এই 24 সালের জুলাই মাসে, আমি ডেটটা বলতে হবে যেহেতু আপনার উত্তর দেওয়ার জন্য কালকে রেডি, অর্থাৎ মে মাসের ডেসিশন এই হাইকোর্টের বোর্ডে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বৈশাখীর চেয়ারম্যান দিছে। ওই হাইকোর্টটায় অক্টোবর মাসে বৈশাখীর বোর্ড থেকে প্রশান্ত ভূষণের বাদ করে দিছে। বাদ, হ্যাঁ, নতুন 5জন ঢুকছে, ঢুকানো হয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু প্রশান্ত তো বাদ হয়েছে। ওই হাইকোর্ট যে আপনি হাইকোর্টে দেয়া দিচ্ছেন, একটু আগে যে আমার উত্তর দিচ্ছেন, আমি বলছি হু ইজ শি? সে কে? আপনি হাইকোর্ট, এই হাইকোর্টে দেখবেন এই ডেস্টিনি বোর্ড থেকে প্রশান্তকে আউট করে দেবে যদি হাসিনা গিট করে ঢুকি না যায়। আপনি শুধু এতটুকু নিশ্চিত থাকতে পারেন, হাসিনা যদি হঠাৎ করি, ওই যে একটা গান, যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে জাতি ফিরে পেত মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির ফিতে, এরকম একটা গান শুনেন নাই? ঠিক এই গানটাই বলেন, যদি রাত পোয়ালে শোনা যেত হাসিনা পদত্যাগ করে নাই, বাংলাদেশ ছাড়ে নাই, আবার চলে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে ব্যারিস্টার প্রশান্ত ও দেখুন। হাইকোর্ট হলো আইনের ব্যাখ্যা, হাইকোর্ট হলো সিদ্ধান্ত দানকারী সংস্থা। হাইকোর্টকে যখন যেভাবে উপস্থাপন করা হয় উনি ওই অনুযায়ী আইন অনুযায়ী বিচার করে। হাইকোর্টকে 22 সালে যেভাবে তথ্য সরবরাহ করছে হাইকোর্ট সেইভাবে রায় দিছে। 25 সালে আইসা যখন বলছে, আবার হাইকোর্ট কিন্তু সেই প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বাদ দিছে। আবার হাইকোর্টকে যেটা বোঝানো হয়েছে এখন আবার হাইকোর্টকে বোঝানো হবে। আবার বৈশাখীর বোর্ডে 5জনের দায়িত্ব দিছে, কই বোর্ড তো গঠন হয়ে গেছে, তো 5জনের দায়িত্ব নি, সেদিকে আর যাইলাম না। অনেক রাত্রে 12টা এটা নিয়ে তর্ক, আমি অন্যদিকে যাচ্ছি। ওকে, আসেন, আপনি অপেক্ষা করেন, আপনার সিদ্ধান্ত হাইকোর্টে দিব।
সরাসরি আপনার প্রশ্ন উত্তর দিতে গেলে আপনি আমাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন। আপাতত আপনার এই প্রশ্ন উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিছি। আপনি যদি বেশি জানতে চান কালকে আমাকে প্রশ্ন করেন বা আপনি শিডিউল নিয়ে বসেন। লাইভে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজনটা মনে করতেছি না এই মুহূর্তে। আসেন তাহলে দেখেন, আমি শুধু সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা অধৈর্য হওয়ার কিছু নেই। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার ডেস্টিনির সৃষ্টিকর্তা, এই সব ওনাদের আন্ডারে। তাই আপনি যেভাবে রাগ করি যে অমুকটা এই করব সেই করব, কিন্তু না, রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন এত রাগ হচ্ছে না। আজকে আশরাফুল আমিন বলেন, ওই যে বোর্ড মেম্বার, অর্থাৎ বোর্ডের এখানে 15 জন, 15 জনের মধ্যে রফিকুল আমিন স্যারের 11 জনে একমত দিছে, বাকি 60 জনে একমত দেয় নাই। ডায়মন্ড সাইফুল ইসলাম রতন সাহেব, কামরুল ইসলাম তুহিন সাহেব বোর্ড মেম্বার, ইকবাল সাহেব, প্রফেসর মঈন সাহেব, 60 জন বোর্ড মেম্বার। তো রফিকুল আমিন স্যার রাগ করছে না, এরা আমাদের সৃষ্টি। হোসেন স্যার কি রাগ করছে না, এরাই আমাদের সৃষ্টি। এই যে হোসেন স্যার এই বোর্ডের জন্য শহীদ হচ্ছে, হোসেন স্যারকে কোনো মূল্যায়ন করে নাই। উনি গত 15 জানুয়ারি জেল থেকে মুক্তি পাওয়ার পরও কেন অফিস করতে পারে নাই? বোর্ড কি কোনো পদক্ষেপ নিছে? নেয় নাই। কিন্তু হোসেন স্যার কোনো রাগ করে নাই। সাবেক সেনাপ্রধান হারুন স্যার 15 জানুয়ারি রায় দেওয়ার পরে উনি জেলে ছিল, প্রায় 3 মাস পরে উনি বাইরে হয়ে আসছে। এবারে এই বোর্ড একবার কি আলিশ সেন্টারে ওনাকে জীবিত অবস্থা আনতে পারছে? পারে নাই। কেন পারে নাই? অর্থাৎ এই বোর্ডের যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে আশরাফুল আমিন সাহেবের নেতৃত্বে, ইনারা ভাবতেছে সাবেক সেনাপ্রধান হারুন সাহেব, আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, ইনারা যদি আসে তাহলে আমাদের নেতাগিরি স্যারগিরি চলে যাবে। এই জন্য ওনাদেরকে আসতে জানে। যেমন গতকালকে ছিল সোমবার, দুপুর 12টা থেকে একদম মাগরিব পর্যন্ত আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার আলিশ সেন্টারের লিফটের 11তে অফিস করেছেন। ওই আপনার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব যে চেয়ারম্যানে বসতো ওখানে বসছেন। কই ওনাকে তো কেউ এই কথা বলার সাহস পায় নাই। হু আর ইউ? আপনি কেন আসছেন? কই হোসেন স্যার আপনি তো বোর্ডের কেউ নাম নাই, এটা বলার সাহস তো পায় নাই। বরঞ্চ ওনার সাথে আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের সাথে বৈঠক করছে, ওনাকে কোপারেশন করছে, কারণ জানে যে ওনাকে যদি কোপারেশন করা না হয় একটু পরেই ব্যাটসম্যানের ভূমিকা থেকে উনি বোলারের ভূমিকা থেকে ব্যাটসম্যান থেকে উনি বোলার চলে আসবে। আর যখন বল হাতে স্ট্যাম্প বরাবর মারবে, স্ট্যাম্প তো একটাও থাকবে না, প্রতি বলে 1 উইকেট, প্রতি বলে 1 উইকেট। আলহাজ হোসেন স্যার এই বোর্ডে কেউ না কেউ বলছে, আজকে স্ক্রিনশট দেখাবো, আলহাজ মোহাম্মদ হোসেন কে, রফিকুল আমিন কে? তাদের উদ্দেশ্যে বলতেছি, আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার এখন তো আলিশ সেন্টারে উঠে অফিস করে, কালকেও 12টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। তাই সে জিজ্ঞাসা করেন না কে? হ্যাঁ, অর্থাৎ ওনারা দুইজন যখন অ্যাক্টিভ ছিলেন তখন সবাই নিজেকে বাঘ হয়ে গেছে। আসুন তাহলে আমি সমঝোতার একটাই পদ্ধতি জানি। এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার মোহাম্মদ হুসাইন স্যারের হাত ধরে ডেস্টিনি চালু হয়েছে। আর এটার সাথে আরো সহযোগী ছিলেন আমাদের গোফরান স্যার, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান স্যার। ওনারা যেহেতু মামলার রায় হয়ে গেছে পলাতক, যতক্ষণ পর্যন্ত সরকার নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার না করবেন, অথবা ওনারা বাংলাদেশে ঢুকে আইসে আত্মসমর্পণ করে জেলে গিয়া জামিন আবেদন করে আসতে হবে। আইনগত প্রক্রিয়া ছাড়া আমাদের বাকি ফাউন্ডার ডিরেক্টর অন্যরা আসা সম্ভব না। তাহলে এই দিক দিয়ে কে এগিয়ে আছেন? ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার এবং ফারাদিবা ম্যাডাম, রফিকুল আমিন স্যারের স্ত্রী, ওনারা যেহেতু জেল খেটেছে ওনারা এগিয়ে আছে, ওনারা মোকাবিলা করতে পারবে। আসেন তাহলে এখন সমঝোতার একটাই পদ্ধতি, যেহেতু ইতিমধ্যে সবাই, বিশেষ করে আশরাফুল আমিন সাহেব থেকে শুরু করে সবাই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার যতদিন জীবিত আছেন সে এক বাক্যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে যে স্যার কি করতে হবে বলেন। আমরা ভুল করছি, চেষ্টা করছি, নিঃশর্ত আত্মসমর্পণ। ওই যে এখানে প্রস্তাব আসতেছে সমঝোতা হবে, ঐক্য হবে, লিখিত হবে,
আমি আপনাদেরকে শুধু একবারে বলি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার কখনোই লিখিত বা ঐক্যমত করবে না, এটা 100% নিশ্চিত থাকেন। কারণ ইতিমধ্যে ওনারা স্বপ্নের সহ চালু করে ফেলছেন, ওনারা বিকল্প বুদ্ধি আবিষ্কার করে ফেলছেন, অফিস করা শুরু করছেন ফুল টাইম। তাতে দেখেন এখন ক্ষতিটা কার হয়েছে? এই যে বর্তমানে যারা ডেস্টিনিকে চালু করার জন্য এই যে প্রশান্ত ভূষণ বড়ুয়ার নেতৃত্বে একটা টিম কাজ করতেছে, এরা অভিনয় করতেছে ডেস্টিনি চালু করতেছে, ব্যবসা চালু করতেছে। এরা এই অভিনয়টা না করে এরা যদি 15 জানুয়ারি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার জেল থেকে মুক্তি পাওয়ার পরে পূর্বের ওয়াদা অনুযায়ী 16 জানুয়ারি বা 17 জানুয়ারি মাসেই যদি আত্মসমর্পণ করত, আমি এখানে অন্যদের কথা বাদ দেব, বাইরের 3 জনের কথা বাদ দেব, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কথা বাদ দিলাম, কারণ উনি ফালকা ফোলা, তোলা দুধে ফোলা মাছে না ফর খাউয়া, ওনার কথা বাদ দিলাম। ইকবাল জামান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ওনার কথা বাদ দিলাম। ইঞ্জিনিয়ার মুশফিক আনাম, এদের কথা বাদ দিলাম। বাকি আমাদের ডেস্টিনি শেয়ার হোল্ডার মালিকানা যারা, যেটা আশরাফুল আমিন সাহেব নিজ মুখে শেয়ার করছে যে ওনাকে শেয়ার হোল্ডার মানার সময় ওই টাকাটা কে দিছে, ওনার শাসি দিয়ে দিছে, রফিকুল আমিন সাহেব দিয়ে দিছে, পরবর্তীতে অবশ্যই অ্যাডজাস্ট করছে। অথচ আমি তৎকালে 1 লক্ষ টাকার জন্য বেহুশ হয়ে গেছি। আমিও যদি ওই মুহূর্তে 1 লক্ষ টাকা দিতে পারতাম, আমিও ডেস্টিনি শেয়ার হোল্ডার হইতে পারতাম। আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মতো কোনো চাচা ছিল না, কোনো আত্মীয় ছিল না, যার কারণে আমি ডেস্টিনি শেয়ার হোল্ডার দিতে পারিনি। আমার যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও আমি ডিএসটিসি ট্রেনারশিপ হইতে পারি নাই। আমার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মতো কোনো চাচা আত্মীয় ছিল না, আমাদেরকে অ্যাজ এ ডিস্ট্রিবিউট হিসেবে ইয়ে করতে। আসুন তাহলে দেখেন, যদি এই 2 জনের কাছে জানুয়ারি মাসে আত্মসমর্পণ করতো, কি মাসে? জানুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি সর্বোচ্চ মার্চের ভিতরে আমাদের এই ডেস্টিনি ব্যবসাটা চালু হয়ে যেত। আজকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমাদের এই ব্যবসা স্টার্টের বয়স হয়ে যেত 10 মাস। তাহলে গত 10 মাসে আমাদের টিম গোছায় আমরা যারা পিএইচডি, ডায়মন্ড, ডেস্টিনি, এদের ইনকাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যেত, কিন্তু এখনো আমাদের স্টেটমেন্ট প্রকাশ হয়নি। তাহলে এই 10 মাস এখন, তাহলে আপনাদের কাছে আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্ন করলাম, ডেস্টিনি ক্ষতি কে করতেছে? এখন রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার মধ্যে তো কাজ হতে নাই, ওনারা এই জন্য আসতেছে না, চেষ্টা করতেছে, এবং এখানে ওনারা যাতে বাধা দিতে না পারে, এখানে আসতে না পারে, এটার জন্য বাধা দেওয়া হচ্ছে। আসুন এখন আপনারা ডেস্টিনি চালান, তাহলে আম জনগণ পার্টি, উনি ওনার রাজনীতি করছে, আম জনগণ পার্টি কি দোষ করছে? ওই যে তথ্য পিএইচডি ফোরাম থেকে পিএইচডিরা লাইভ করে ওখানে আপনারা অভিযোগ দিচ্ছেন, যারা এই ডেস্টিনিকে বাঁচান, তো আপনারা আম জনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন নির্বাচন কমিশনে, অর্থাৎ দলের নিবন্ধন পেলে শক্তি বেড়ে যাবে। এতেই তো প্রমাণ হয় আপনারা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারকে ডিলেট করতে চাচ্ছেন, ব্যানিশ করতে চাচ্ছেন। মূলত ডেস্টিনি ব্যবসা উদ্দেশ্য না। ডেস্টিনি ব্যবসা যদি উদ্দেশ্য হইতো আপনাদের চালু করা, তাহলে আপনারা আম জনগণ পার্টি নির্বাচন কমিশন নিয়ে মাথা কামাইতেন না, ওখানে ভিডিওতে আপনাদের ছবি আসতো না যে উনি ওনার রাজনীতি করে, উনি দল গঠন করে, উনি রাজনীতি করে খাক, আমরা আমাদের ব্যবসা দাঁড় করাই, আমরা আমাদের ব্যবসা দাঁড় করাই। কিন্তু সেটা না করে আপনারা কি করলেন? এই টিমটাই যাই নির্বাচন কমিশনে, ওইটার ফিসে দলের ফিসে লাগছে। অর্থাৎ দলটা যদি রেজিস্ট্রেশন পায়, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন এদের শক্তি বেড়ে যাবে, তখন আমরা তথাকথিত অন্য দলকে যে ডেস্টিনির সম্পদ তুলে দেওয়ার প্ল্যান করতেছি, ইতিমধ্যে আওয়ামী লীগ খাইছে, এখন অন্য দলের ওই যে বোর্ডে, এদের সাথে তখন প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। এটার জন্য কি করা হয়েছে? দলকে আটকানো হয়েছে। যাক, আরো অনেক কথা বলা ছিল আজকের এই লাইভ অনুষ্ঠানের মধ্যে, শুধু আমি একটাই পদ্ধতি বলবো, ডেস্টিনিতে একমাত্র সমাধান হইল ডেস্টিনির সবাই, বিশেষ করে যারা বর্তমানে কনফিউজড, এদেরকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।
এটার কোনো বিকল্প পদ্ধতি নাই। কারণ ওনাদের সাথে আপনি আইন বলেন যাই বলেন, শুধু ওনারা যে 12 বছর, এই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার যে 12 বছর 3 মাস 5 দিন জেল খেটেছেন, এটার কাউন্টার রেডি দিতে দিতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে, টিকবেন না। এখন কেন টিকতেছেন? নিজেদেরকে বিজয়ী মনে করতেছেন। ওনারা এখন ব্যাটসম্যান। ব্যাটসম্যান কি কোনো খেলোয়াড় আউট করতে পারে? পারে না। ব্যাটসম্যানের দায়িত্ব হলো উইকেট টিকিয়ে রাখা, ফিল্ডে টিকে থাকা। তাহলে উইকেট কে উদ্ধার করতে পারে? উইকেট কে আউট করতে পারে? বোলার। বোলার আউট করতে পারে। তো খুব শীঘ্রই ব্যাটসম্যান থেকে বোলারের ভূমিকা হয়তো, আমি দোয়া করি আল্লাহ না করুক, কারণ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার ব্যাটসম্যানের ভূমিকা আসলে ডেস্টিনি বিরোধীদের কী হবে আল্লাহ জানে। কারণ ওনারা কার সাথে খেলে জিতে আসছে? শেখ হাসিনার সাথে। 12 বছর 3 মাস 5 দিন একটানা জেল খাটছে। শেখ হাসিনা এত বড় গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় জেলখানায় রাখে, যাদের সাথে সমঝোতা করাইতে পারে নাই, যাদেরকে অন্যায়ের কাছে মাথা নত করাইতে পারে নাই, ডেস্টিনি ব্যবসা বন্ধ করার শর্তে রাজি করাইতে পারে নাই, বিদেশে চলে যাইতে রাজি করাইতে পারে নাই, তাদেরকে সামান্য সুনু ফুটিয়ে এরা রাজি করাবে? এটা শুনলে আমার মাঝে মাঝে হাসি পায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একা একাই হাসবো, আপনারা আরামসে নাচতে থাকেন। দীর্ঘক্ষণ হয়ে গেছে, এত রাত্রে যারা কষ্ট করে আমার লাইভ দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা এই মুহূর্তে অনেকেই দেখছেন এদেরকে আন্তরিক ধন্যবাদ। যদি মনে করেন আমার কথা কোনো ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর যারা এই মুহূর্তে দেখেন নাই পরবর্তী দেখবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এত রাত্রে লাইভ করেছি দেখতে পারেন নাই, এটা নিয়ে মন খারাপের কিছু নাই, আপনি পরবর্তীতে দেখতে পারেন। এখন টেকনোলজির যুগ, এটা আমার ফেসবুকে আইডিতে থাকবে। আগামীকালকে কোনো এক সময় দেখা হবে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার কখন লাইভে আসবে এটা সময় জেনে আমি জানিয়ে দেব। এবং কালকের প্রশ্ন উত্তর পর্বে স্বপ্নের শহর, কোপারেটিভ আরও অন্যান্য বিষয় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর লাইভ দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।